আকারে লিখি। আপনারা যদি স্লাইডটা দেখেন একটু খেয়াল করতে পারবেন যে এখানে আমরা সাধারণত এ কে বলি হচ্ছে ডোমেন। এ ইজ দ্য ডোমেন অফ এফ, মানে এফ ফাংশনের এ হচ্ছে ডোমেন এবং বি হচ্ছে কোডোমেন। আমরা ফাংশনকে এভাবে এটা একটা ফর্মুলা যে এফ অফ 1 প্লাস এফ অফ 2। আচ্ছা, যাদের মাইক অন আছে তারা একটু কাইন্ডলি মাইকগুলো অফ করে ফেলেন যাতে বাকিদের শুনতে সমস্যা না হয়। এটা একটা ফর্মুলা এফ অফ 1 প্লাস এফ 2 whole x equals to f1 of x plus f2 of x। স্যার আপনি কি যদি লিখতেছেন? না, আমি কিছু লিখতেছি না, শুধু বলতেছি। দেন হচ্ছে যদি মাল্টিপ্লিকেশনের ফোর্সটা বলি তাহলে f1 f2 whole x equals to f1x into f2x। এটার একটা एग्जांपल এখানে দেওয়া আছে, দেখেন বলা আছে f1x হচ্ছে x স্ক্রিনে কিছু দেওয়া হচ্ছে না, মানে ফার্স্ট পেজে ঠিক আছে, প্রথম পেজে আটকে আছে। এমন তো কথা না। এখন কি দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, আমি একটু রিচেক করি। জি এবার ঠিক আছে। ওকে, এবার দেখা যাচ্ছে তো না? জি। ওকে, তাহলে এখানে দেখেন f1x প্লাস f2 whole x equals to f1x plus f2x, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। আর মাল্টিপ্লিকেশনের সময় সেম। তো এখান থেকে আমাদের যদি ইম্পর্টেন্সের কথা বলেন তাহলে আমাদের হচ্ছে এখানে দেখতে হবে হচ্ছে 1 to 1 ফাংশনটা। 1 to 1 ফাংশনের স্লাইডটা কি ওপেন হয়েছে? জি স্যার। আচ্ছা, 1 to 1 নামের মধ্যেই আসলে বোঝা যাচ্ছে যে একটার সাথে এক্স্যাক্টলি একটা ফাংশনের হচ্ছে লিঙ্ক থাকবে এখানে। তো আমরা যদি দেখি যে এর সাথে 4 কানেক্টেড, বি এর সাথে 5 কানেক্টেড, সি এর সাথে 1 কানেক্টেড, ডি এর সাথে 3 কানেক্টেড। একটার সাথে কয়টা করে কানেক্টেড? একটা করে কানেক্টেড। এক্স্যাক্টলি একটা করে কানেক্টেড। দুইটা কারোর সাথে কানেক্টেড না, তখন ওটাকে বলা হয় 1 to 1 ফাংশন। এটাতে কোনো প্রবলেম আছে? বোঝা যায় এটা? স্যার যদি বাম পক্ষের সাথে ডান পক্ষের একটার অধিক কানেক্টেড হতে থাকে তাহলে কি 1 to 1 হবে না? না, হবে না, একটার সাথে এক্স্যাক্টলি একটা কানেক্টেড থাকতে হবে। এরপরে আমরা সেকেন্ডটাতে যাই। আচ্ছা, এই যে एग्जांपल 8 কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, সবসময় আমাদের কাছে ডায়াগ্রাম এঁকে বলবে ব্যাপারটা এমন না, অনেক সময় এই ধরনেরও আসে। আমাদেরকে ওইটা থেকে বুঝতে হবে যে এটা কি বোঝাচ্ছে। যেমন দেখেন এখানে বলছে এফ এ ইকুয়ালস টু 4, তার মানে এর সাথে কে কানেক্টেড? 4 কানেক্টেড। 4 কানেক্টেড। এ বি সি, আমি যে ড্রয়িং করতেছি এটা দেখা যাচ্ছে? জি জি স্যার। 1 2 3 4 and 5। আমাদেরকে বলতেছে এফ এ ইকুয়ালস টু 4, তার মানে এর সাথে 4 কানেক্টেড, বি এর সাথে 5 কানেক্টেড, সি এর সাথে 1 কানেক্টেড, ডি এর সাথে 3 কানেক্টেড। একটার সাথে এক্স্যাক্টলি একটা করে কানেক্টেড না? জি। তাহলে এটাকে আমি কি বলতে পারবো? এটা 1 to 1 ফাংশন বলতে হবে। এটা হচ্ছে 1 to 1 ফাংশন। ক্লিয়ার? বোঝা যায় যে 1 to 1 ফাংশন কি হবে? জি বুঝছি। ওকে, এরপরে আমরা চলে যাই নেক্সট অনটু ফাংশন। অনটু ফাংশন কি বলতেছে? অনটু ফাংশন বলতেছে যে এখানে আমার দুটো ভিন্ন ডোমেনের সাথে একটা কোডোমেন লিংক থাকতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু
যতগুলো কোডোমেনের ভ্যালু থাকবে সবগুলো কানেক্টেড থাকতে হবে, কোনোটা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। কথাটা কি বুঝতেছেন? জি যেমন এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 এখানে এ বি সি ডি ডোমেনের সাথে কানেক্টেড। কোডোমেনে 1 2 3 আছে, এখানে কোনোটা খালি নাই। যদি জি খালি থাকতো তাহলে আমি এটাকে কোডোমেন বলতে পারতাম না। আমি হচ্ছে এই এক্সাম্পলটা দেখাই। এক্সাম্পলটা কি দেখা যাচ্ছে? ডিফারেন্ট টাইপস অফ জি করেসপন্ডেন্স। জি ওকে, এখানে দেখাচ্ছে, এটা দেখে আপনি বলেন যে এটা কি হতে পারে। 1 to 1 এবং অন টু, এই দুইটার মধ্যে বলতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বা দোনোটা হতে পারে কিনা, স্যার বা 1 to 1 দোনোটাই স্যার হবে। এটা 1 to 1 ফাংশন, অন টু হবে না কারণ ওদিকে খালি আছে। এটা কোডের 1 to 1 ফাংশন, অন টু হবে না। প্রতিটার সাথে প্রতিটা একটার সাথে একটা কানেক্টেড, সেজন্য এটাকে 1 to 1 বলতেছে, বাট অন টু বলা যাবে না কারণ টু খালি আছে। ক্লিয়ার সবাই? জি বি নাম্বারটা কি হবে? 1 to 1 হবে? না হবে না, স্যার এটা অন টু। অন টু। তাহলে এটা হচ্ছে অন টু, নট 1 to 1। ক্লিয়ার? জি সি নাম্বারটা কি হবে? স্যার 1 to 1 অন টু দুইটাই স্যার এটা বোথ। বোথ, এক্স্যাক্টলি, এটা দোনোটা হবে। 4 নাম্বারটা? স্যার কোনোটাই না। কোনোটাই না, একটার সাথে একটা কানেক্টেড, এক্স্যাক্টলি একটার সাথে একটা নাই, এই কারণে এটা কোনোটাই হবে না, নাইদার 1 to 1 নট অন টু। ই নাম্বারটা? স্যার এটা অন টু। স্যার অন টু। আগের কোনোটাই এটার হবে মধ্যে না। একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স দেখেন, আগের গুলোতে সবগুলো ছিল হচ্ছে একটা সিঙ্গেল ডোমেনের সাথে ডিফারেন্ট কোডোমেনের সাথে লিংক ছিল, বাট এখানে দেখাচ্ছে একটা ডোমেন থেকে দুইটা কোডোমেন। এরকম আসলে কখনো ফাংশন হয় না, যে কারণে এটাকে বলা হয় নট ফাংশন। একটু মাথায় রেখে দিবেন, কেমন? তাহলে এখন পর্যন্ত আমরা যেগুলো দেখলাম, এখান থেকে আপনারা 2 নম্বরের একটা কোশ্চেন পাবেন এতটুকু থেকে, যতটুকু দেখালাম। ক্লিয়ার? জি স্যার। 1 বা 2, যদি ছোট আসে তাহলে 1 নাম্বার, একটু বড় আসলে 2 নাম্বার। ওকে, এবার আসি এর পরে যে এক্সাম্পল গুলো আছে এগুলো না দেখলে চলবে। ইনভার্স ফাংশন আপনারা স্কিপ করতে পারেন। কম্পোজিশন ফাংশন খুব ইম্পর্টেন্ট। আপনাদের কি এটা পরিচিত লাগতেছে না? ফগ, গফ, কোথায় পড়ছিলেন এগুলো? স্যার মনে করতেছে না। কি বলেন, আপনাদের সিলেবাস থেকে কি বাদ দিয়ে দিছে এগুলো? আমরা তো যখন স্টুডেন্ট পড়াইছি বা আমরা নিজেরা পড়ছি, এটা হায়ার ম্যাথমেটিক্সে ছিল। স্যার আমাদের শর্ট সিলেবাস করে দিছিল। সব সিলেবাস এক্স্যাক্টলি ওটার কারণে। আচ্ছা, বিষয়টা খুব সিম্পল, খেয়াল করলে বুঝবেন যে আমাকে বলা হয়েছে এফ ও জি, এটাকে বলা হয় এফ অফ জি অফ এ, তার মানে এফ অফ জি অফ এ, সংক্ষেপে এটাকে ফগ বলে। আবার জি অফ এফ হলে জি ও এফ, তখন এটাকে আমরা বলি গফ, ফগ, গফ। তো ফগ মানে হচ্ছে এফ অফ জি অফ এ, আর গফ মানে কি হবে? মানে স্যার জি অফ এফ অফ এ। এক্স্যাক্টলি, একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে অনলাইনে ক্লাস তো আসলে নেওয়া পসিবল হয় না। কেমন? এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এটা না, একটু বোঝার মতো একটা দিই। সাপোজ এটা দেখি আমরা, এফ অফ এক্স সমান সমান কত দেওয়া আছে? এক্স প্লাস 7, জি অফ এক্স, এক্স মাইনাস 7। ওকে, আমরা এবার ফগ 7 বের করব। তাহলে
আমরা এখানে x ছিল আগে, এই কারণে আমরা বলতাম f of g of x। এখন যেহেতু 7 দেওয়া আছে তাহলে আমরা কি বলবো? ফক 7, মানে f of g of 7। f of g of 7। এখন আমি যদি g of 7 এর কথা চিন্তা করি, g of x এটা, তাহলে আমি যদি এখানে 7 বসাই তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে? 0। 7 minus 7 that means 0। তাহলে আমি ফাইনালি পাচ্ছি f of 0। এখন f of x এর মান এটা, আমি ওখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে এখানে 0 plus 7 আসবে, দ্যাটস মিন্স রেজাল্ট হচ্ছে 7। জি, এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা? কাইন্ডলি একটু শেয়ার করবেন বুঝছি। কারো যদি প্রবলেম হয়। স্যার গফ কি এটার উল্টাটা? উল্টাটা, হ্যাঁ, g of f of x। বুঝে গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে যাই। এই স্লাইডগুলো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এই এক্সাম্পলটা একটু দেখি আমরা কি বলছে দেখেন। let g the function from the set 1 to 3 to itself such that z1 equals to 3, z2 1, z3 2। তাহলে আমরা বলতে পারি z1 এর ভ্যালু 3, z2 এর ভ্যালু 1, 3 এর ভ্যালু 2। এটা দেওয়াই আছে আমাদের, তাই না? ঠিক আছে তো? এটা গেল জি এর ক্ষেত্রে। এবার আসি এফ এর ক্ষেত্রে। এফ এর ক্ষেত্রে বললো এফ এর ফাংশন হচ্ছে 1 2 3 থেকে এটা, তার মানে ডোমেইন 1 2 3, রেঞ্জ হচ্ছে বা কোডোমেইন হচ্ছে 50 60 70। এখন ফাংশনটা হবে এমন f of 1 equals to 60, f2 এর মান 50, f3 এর মান 70। এখানে একটা ভুলে n পড়ে গেছে, এটা n হবে না, ঠিক আছে? f3 equals to 70। এতটুকু কি কারো বুঝতে সমস্যা আছে? এটা এক্স্যাক্টলি আমাদের কোশ্চেনে যা দেওয়া আছে তাই লেখা হয়েছে। জি স্যার, বুঝছি। ওকে, এখন আমাদের কোশ্চেনে বললো যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ফগ আর গফ, দোনোটা বলছে, ফগ এবং গফ দোনোটা। এখন আমি যদি ফগ কম্পিউট করতে চাই, আমার এক্স এর মান হচ্ছে 1 2 3, তাহলে এক্স এর মান 1 এর জন্য ফগ 1, ফগ 1 মানে হচ্ছে এফ অফ জি অফ 1, জি অফ 1 এর মান কত দেওয়া আছে? 3। 3। তাহলে আমি জি অফ 1 এর পরিবর্তে 3 বসালাম, তাহলে আমি পাচ্ছি এফ অফ 3। এফ অফ 3 এর মান কত? 70। 70। 2 এর জন্য কি হবে? ফগ 2, ফগ 2 মানে এফ অফ জি অফ 2, জি অফ 2 এর মান কত? 1। 1। তাহলে এটা আমি পাচ্ছি এফ অফ 1, এফ অফ 1 এর মান কত? 60। 60। একইভাবে ফর এক্স ইকুয়ালস টু 3 মানে ফগ 3। এই এফ অফ মানে ফগ কম্পিউট করার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে, মানে বুঝতে সমস্যা? স্যার এইটা একটু আরেকবার একটু বলা যাবে এখানে যেটা হ্যাঁ, বলেছেন? অবশ্যই অবশ্যই, একটু খেয়াল করেন। আমাদেরকে এখানে বলছে ফগ এবং গফ দুইটাই হচ্ছে বের করতে। আমরা প্রথমে ফগ বের করি, তাহলে আমার এখানে ভ্যালু আছে 1 2 3, তার মানে ফগ 1, এক্স এর মান 1 এর জন্য ফগ 1। তো ফগ 1 মানে হচ্ছে এফ অফ জি অফ 1। এরপরে আমি এফ রেখে দিলাম, ব্র্যাকেটের ভিতরে জি অফ 1 এর মানটা বসাবো। জি অফ 1 এর মান কত দেওয়া আছে এখানে? 3। 3। তাহলে আমি জি অফ 1 এর মান যদি 3 বসাই তাহলে আমার ফাংশনটা পাচ্ছি আমি এফ অফ 3। এফ অফ 3 এর মান কত? 70। কত দেওয়া আছে? 70। 70। এবার বুঝছেন? জি বুঝছি। বাকিগুলো পারা যাবে, বাকি দুইটা? জি পারবেন স্যার। বাকি কারো কি প্রবলেম আছে? আবার কি রিপিট করতে হবে নাকি আমরা পরেরটাতে যাব? স্যার কয়েকজন মেবি একটু ক্লাসে জয়েন করার জন্য পেন্ডিং আছে, একটু চেক করলে। আচ্ছা, এটা পরে পরে হলে তো সমস্যা। আমি তো পেন্ডিং আমার এখানে একজনও দেখতেছি না। 23 জন আছেন আপনারা, পেন্ডিং একজনও নাই। আচ্ছা, চেক করে দেখবো আবার, কেমন? আচ্ছা, একজন রিকোয়েস্ট পাঠাইছে, আমি জয়েন করে দিচ্ছি।
তাহলে ফগ ক্যালকুলেশনে কারো প্রবলেম আছে? না স্যার। ওকে, আমরা এবার গফটা করি, জি অফ এফ অফ এক্স। তাহলে এক্স এর মান যদি 1 হয়, 1 2 3 তিনটা মান, আমি 1 এর জন্য কি পাবো? গফ 1। গফ 1 মানে হচ্ছে জি অফ এফ অফ 1। জি রেখে দিয়ে এফ অফ 1 এর মান বসাবো। এফ অফ 1 এর মান কত? 60 60। তাহলে জি এর পরে ব্র্যাকেটের মধ্যে আমি 60 বসাইলাম। জি অফ 60 এর মান কত? স্যার জি অফ 60 তো নাই। এক্স্যাক্টলি নাই। সেজন্যই কি বলছি দেখেন, দ্য আউটপুটস 60 50 70 আর নট ইন দ্য ডোমেইন অফ জি। কারণ জি এর ডোমেইন হচ্ছে 1 2 3 তিনটা, 50 60 70 নাই। তার মানে হচ্ছে জি অফ এফ মানে গফ, এটা ডিফাইন করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা? আবার একটু বললে ভালো হয় স্যার। অ্যাক্সেস মাইলেজ আচ্ছা, এটা বুঝছি। গফের ক্ষেত্রে আমি যদি এক্স এর মান 1 হয় তাহলে গফ 1। গফ 1 মানে হচ্ছে জি অফ এফ অফ 1। এফ অফ 1 এর মান দেওয়া আছে 60, তাহলে জি ব্র্যাকেটের মধ্যে 60। এখন জি অফ 60 এর কোনো ভ্যালু নাই, আছে 1 2 3 এর ভ্যালু। যেহেতু 60 এর ভ্যালু নাই, 50 এর ভ্যালুও নাই, 70 এর ভ্যালুও নাই, তার মানে এটার কোনো রেজাল্ট বের হবে না। সেজন্য এটা ডিফাইন করা যাবে না। যারা পরে ঢুকছেন তাদেরকে একটু কাইন্ডলি বলবো যে আপনাদের ক্লাসমেট বাকি যারা আছে তাদের কাছ থেকে একটু সহায়তা নেবেন, অথবা গুগল করলেও জিনিসগুলো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি আর কি। তারপরে কেউ না বুঝলে আমাকে পার্সোনালি নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। ওকে, এইগুলো কম্পোজিশন ফাংশন। কম্পোজিশন ফাংশন এতটুকু। কম্পোজিশন ফাংশন থেকে 2 নম্বরের একটা কোশ্চেন আসবে আশা করি। তাহলে আমাদের 3 নাম্বারের কোশ্চেন শেষ হলো। এরপরে ফ্লোর এবং সিলিং ফাংশন। এখান থেকে সাধারণত কোনো কোশ্চেন কখনো থাকে না, মানে আপনারা জানেন যে হাফ ইকুয়ালস টু 0, এটার ফ্লোর হচ্ছে 0। আর যদি আমরা সিলিং হিসেব করি তাহলে 1। 3.1 এটার ফ্লোর 3, আর সিলিং হিসেব করলে 4। এটাতে প্রবলেম আছে আপনাদের? এটা প্রোগ্রামিং করানোর সময় এগুলো বোঝানো হয়েছিল আপনাদেরকে। স্যার এটা কেমনে? এটা এই যে ফ্লোর এবং সিলিং ফাংশন, যে কোনো একটা ফাংশনের ফ্লোর ভ্যালু কত হতে পারে, সিলিং ভ্যালু কত হতে পারে। যেমন 3.1, এটা নিচের দিকে দেখেন, চিহ্নটা নিচের দিকে, তার মানে এটা দেখে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ফ্লোর। তো আমরা ফ্লোর বেশি নাকি সিলিং বেশি, উপরের দিকে কোনটা? ফ্লোর উপরে নাকি সিলিং উপরে? স্যার সিলিং উপরে। আর ফ্লোর মানে নিচে। নিচে। তাহলে এখানে নিচে ফ্লোর। ফ্লোর, তাহলে 3.1 এর নিচে পূর্ণ সংখ্যা কোনটা আছে? আচ্ছা 3 বুঝছি। 3, এটা ফ্লোর। এবার 3.1 এর যদি আমি সিলিং বের করতে চাই, সিলিং মানে হচ্ছে উপরে, মানে এর পরেরটা। তাহলে 3.1 এর পরে পূর্ণ সংখ্যা কি আছে? 4। 4। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, এরপরে আসি রিলেশন। রিলেশন থেকে এবার তেমন কোনো কোশ্চেন আসবে না, আমি যতটুকু জানতে পারছি আর কি। এই টপিকসটা বাদ দেওয়া হয়েছে। রিলেশনটা হচ্ছে সেম ওই হায়ার ম্যাথমেটিক্স এ ছিল। আপনারা যারা মিস করে আসছেন তারা হয়তো পান নাই। ডোমেইন রেঞ্জ, এটা কি পাওয়া হয়েছিল আপনাদের? ডোমেইন রেঞ্জ এগুলো পড়া হয়েছিল? জি স্যার। আচ্ছা, যেমন যেমন এই ফাংশনে আর একটা রিলেশন, এই রিলেশনের মধ্যে 1y 1z 3y, প্রথম যে ভ্যালু সেগুলোকে বলা হয় ডোমেইন। তাহলে 1 এবং 3 এটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ হচ্ছে y এবং z। দুইটা y থাকলে আমরা শুধু একটা y লিখবো, কারণ আমরা জানি সেটের মধ্যে 5টা y থাকলেও একটা y লিখতে হয় সেটে, তাই না? জি স্যার। তো এই ছিল ডোমেইন রেঞ্জ। ইনভার্স রিলেশন লাগবে না। এরপরে আসি টাইপস অফ রিলেশন। সবচেয়ে বেশি নাম্বার আসে এখান থেকে, 5 নাম্বারের একটা কোশ্চেন আসে এখান থেকে।
আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে 5 নাম্বারের একটা কোশ্চেন আসে। তো এখানে আপনাদেরকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। আপনারা স্লাইডগুলো একটু দেখবেন, আমি সরাসরি হচ্ছে একটা প্রবলেমে চলে যাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? এক্সারসাইজ। জি স্যার। স্যার এই সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক এগুলো কি সব মানে আপনার এই টাইপস অফ রিলেশনের মধ্যে পড়ে নাকি আলাদা টপিক? এই যে টাইপস অফ রিলেশনে পড়ে। তো টাইপস অফ রিলেশনে পরীক্ষাতে সাধারণত হচ্ছে এই 4টা থেকে পরীক্ষায় আসে কোশ্চেন, যে এটা সিমেট্রিক কিনা, অ্যান্টিসিমেট্রিক কিনা, তারপরে ট্রানজিটিভ কিনা, ঠিক আছে, বা রিফ্লেক্সিভ কিনা। তো পরীক্ষাতে অ্যানসারটা কিভাবে করবেন আমি দেখাবো। আগে হচ্ছে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি যে টার্মগুলো দিয়ে আসলে কি বোঝায়। প্রথমে আসে রিফ্লেক্সিভ। প্রথম যে ওয়ার্ডটা রিফ্লেক্সিভ, রিফ্লেক্স কে আমরা রিফ্লেকশনের সাথে তুলনা করতে পারি না? জি রিফ্লেকশন মানে কি স্যার, কি বলবো, প্রতিফলন হওয়া টাইপের, প্রতিফলন, প্রতিচ্ছবি টাইপের। বিম্ব, প্রতিচ্ছবি এই টাইপের করে আমরা বলি। তো এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার সেট হচ্ছে 1 2 3 4, এই 1 2 3 4 এর মধ্যে রিলেশন কি কি টাইপের হতে পারে? স্যার প্রত্যেকটা এক করে বাড়তেছে। হুম, স্যার এক করে বাড়তেছে না প্রতিটা ওটা সংখ্যা। হচ্ছে সিকোয়েন্স, বাট এদের মধ্যে রিলেশন কেমন হতে পারে, মানে পাওয়ার সেট করলে কিভাবে আসতে পারে? এদের মধ্যে রিলেশন এমন হতে পারে 1 2 1 1 হতে পারে, 1 2 হতে পারে, 1 3 1 4, তারপর 2 2 2 3 2 4 3 3 3 4 এই টাইপের আসতে পারে। এখন যখনই আমি 1 1 2 2 3 3 4 4 পাবো, তখন আমি ওইটাকে বলবো রিফ্লেক্সিভ। এই ফাংশনের মধ্যে 1 1 2 2 3 3 4 4 এগুলো কি আছে? 2 2 আছে, 2 আর 3 আছে, 1 1 3 3 আছে, কিন্তু 1 1 এবং 4 4 কি আছে? না। তার মানে এটা রিফ্লেক্সিভ না। ওই যে দেখেন আমি বলছিলাম যে রিফ্লেকশন, প্রতিচ্ছবি, মানে 2 থাকলে 2 থাকতে হবে 2 2, 1 থাকলে 1 1 থাকতে হবে, তারপরে 3 3 4 4, এই 4টা কম্পোনেন্ট যদি এখানে থাকতো তাহলে আমি এটাকে বলতে পারতাম এটা রিফ্লেক্সিভ। তাহলে সিম্পলি আমি বলতে পারি যে এই যে রিলেশন এ, এটা কি রিফ্লেক্সিভ নাকি নট রিফ্লেক্সিভ? নট রিফ্লেক্সিভ। নট রিফ্লেক্সিভ। তাহলে এটা পরীক্ষাতে আপনারা কিভাবে অ্যানসার দিবেন? আপনারা একটা টেবিল ড্র করবেন এইভাবে। স্যার এখানে রিফ্লেক্সিভ বাদেও কি মানে বাইরের এরা থাকতে পারবে, মানে যেগুলো নন রিফ্লেক্সিভ আছে যেকোনো এগুলো কিছু কি থাকতে পারে। রিফ্লেক্সিভের শর্ত হচ্ছে যে একই এলিমেন্ট গুলো হচ্ছে সবগুলো থাকতে হবে, মানে 1 1 2 2 3 3 4 4 এগুলো সবগুলো থাকতে হবে। পরীক্ষাতে আপনি কিভাবে লিখবেন? একটা টেবিল লিখবেন, বাইরের এরাও থাকতে পারবে। হ্যাঁ, টেবিলে কি রিলেশন, এখানে কয়টা রিলেশন টোটাল? এ বি 6টা রিলেশন। সি। পরীক্ষায় সাধারণত 5টা থাকবে 5 নাম্বারের জন্য। ডি ই এফ। ওকে, এবার আসি রিফ্লেক্সিভ। আমি এটা ড্র করতেছি এই জন্য যে আপনার পরীক্ষাতে কিভাবে দিবেন সেটা বোঝানোর জন্য। যদিও এখানে একটা স্লাইড আছে, আপনার রিফ্লেক্সিভ পুরো টার্মটা এখানে লিখবেন, এরপরে সিমেট্রিক এটা পুরোটা লিখবেন, এরপরে অ্যান্টিসিমেট্রিক আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, আপনার পুরোটা লিখবেন, এরপরে লাস্ট হচ্ছে ট্রানজিটিভ। এবার এটা রিফ্লেক্সিভ না, ক্রস। এবার আসি 2 নাম্বার, দেখি সিমেট্রিক কিনা। সিমেট্রিকের শর্ত হচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন,
ধরেন আমার এখানে 2 3 আছে, আছে কি এখানে? হ্যাঁ আছে, জি স্যার। 2 3 আছে, মানে আমি একটু বলি, রিফ্লেক্সিভের কথাটা হচ্ছে এরকম যে এ বি যদি থাকে, বি এও থাকতে হবে। একটু বোঝার চেষ্টা করেন, রিফ্লেক্সিভের ব্যাপারটা হচ্ছে, ধরেন আমার একটা রিলেশন এ কমা বি, এটা যদি থাকে তাহলে আমার বি এ এটাও থাকতে হবে। এখন আমি 2 2, এটা তো এই সিস্টেমে পড়ে না, এটা বাদ, আমি চেক করি 2 3 দিয়ে। 2 3 যেহেতু আছে তাহলে এটার বি এ হিসেব করলে কি হবে? 3 2 3 2 2 3 আছে, 3 2 আছে, তাহলে 2 3 এটা শর্তটা পূরণ করতে পারছে। 2 4 আছে, 4 2 কি আছে? না নাই। স্যার। না স্যার 4 2 নাই, বাদ। এরপরে 3 3 এখানে কাউন্ট হবে না আমরা যখন স্যার সিমেট্রিক করব। জি স্যার রিফ্লেক্সিভের জন্য সেম সেম হইতে হবে না? সেম সেম, হ্যাঁ রিফ্লেক্সিভের কাজটা তো তো শেষ। তাই এখন মনে সিমেট্রিক নিয়ে বলতেছেন মনে হয়। রিফ্লেক্সিভটা হয়ে গেল যে আমরা রিফ্লেক্সিভে এখানে 2 2 এবং 3 3 পাইছি, বাট 1 1 এবং 4 4 পাই নাই, এই কারণে নট রিফ্লেক্সিভ, আমরা ক্রস দিছি এখানে। স্যার ওই আপনি শুরু আচ্ছা, এখন সিমেট্রিক সিমেট্রিক বলতেছেন? আচ্ছা এখন সিমেট্রিক বলতেছি যে সিমেট্রিকের ক্ষেত্রে 2 2 এটা কাউন্ট হবে না, 3 3 এটা কাউন্ট হবে না। এখন 2 3 থাকাতে আমার 3 2 থাকতে হবে, 3 2 আছে, সমস্যা নাই। 2 4 আছে কিন্তু 4 2 নাই, আবার এখানে 3 4 আছে বাট 4 3 নাই, তার মানে এই নাম্বার এটা কি সিমেট্রিক হবে? না। না স্যার। ক্রস। আচ্ছা স্যার, এখানে কি বলা যে 2 2 3 3 এটা সিমেট্রিকের জন্য কেন কাউন্ট হবে না? কোনটা 2 2? হ্যাঁ 2 2 কে আপনি যদি উল্টা করেন তাও কি হয়? 2 2। এক্স্যাক্টলি ওইটাই তো, তার মানে তো এটা আছেই, সেজন্য বলছি এটা বাই ডিফল্ট ওইটা আমরা হিসাব করব না। মানে 2 2 কে উল্টা করলে 2 2 ই হচ্ছে, তার মানে এটা আছেই। 3 3 কে উল্টা করলে 3 3 ই পাচ্ছি, তার মানে এটা পাওয়া যাচ্ছে। ওকে, এবার আসি অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক বলতেছে এ বি এবং বি এ যদি কোন রিলেশন থাকে তাহলে এ এবং বি দোনোটাকে হচ্ছে ইকুয়াল হইতে হবে, মানে এ এবং বি দোনোটা একই হইতে হবে। এখন আমরা এটার মধ্যে একটু দেখি, যেমন এ বি, যেটা আমি বলছি একটু আগে খেয়াল করেন, এ বি এবং বি এ এরকম যদি ডিফারেন্ট থাকে, আমার এ এবং বি এটা দুটোটা ইকুয়াল হইতে হবে। এখন আমার এখানে 2 3 আছে, 3 2 আছে না? আছে স্যার। তাহলে আমি 2 3 এ বি পেলাম, এখানে 3 2 ও পেলাম, কিন্তু 2 এবং 3 এই দুটোটা কি ইকুয়াল? না স্যার। তার মানে এটা কি হয়ে গেল? অ্যান্টি। নট অ্যান্টিসিমেট্রিক, মানে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। বাট অ্যান্টিসিমেট্রিক স্যার হবে যদি দুটোটা 2 2 ইকুয়াল হয় 3 3 তখন। তো আছে। বুঝি নাই স্যার 2 2 আর 3 3 তো মিলতেছে। স্যার করতে পারবে, স্যার সমস্যা না। এই হিসাবে অ্যান্টিসিমেট্রিক আর রিফ্লেক্সিভ একই হয়ে যাচ্ছে না? না, একই হবে না। স্যার এ সমান বি হলে তো দুটোটা সেম হওয়ার কথা না? হ্যাঁ, মানে আমার এতে হচ্ছে কি, আমার রিফ্লেক্সিভে আমার হচ্ছে অবশ্যই সবগুলো থাকতে হবে, আর অ্যান্টিসিমেট্রিক বলতেছে যে আমার যদি এ ধরনের এলিমেন্টস থাকে তখন আমার দুটোটা ইকুয়াল হতে হবে, না থাকলে আমি আর ওইটা নিয়ে চিন্তা ভাবনা করব না। মানে স্যার আমার যদি এখানে 2 2 দুইবার থাকতো তাহলে আমি ওটাকে বলতে পারতাম যে এটা অ্যান্টিসিমেট্রিক এরকম। যদি আমার কোনো মানে পেয়ার নাই থাকে তখন আমি ওটাকে অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো, মানে সবগুলো যদি 1 1 2 2 3 3 4 4 আসে। আচ্ছা স্যার। আমরা এটা কি ছিল অ্যান্টিসিমেট্রিক, একটু ট্রানজিটিভটা দেখি।
ট্রানজিটিভে বলতেছে যে এবি এবং বিসি যদি আমার রিলেশনে থাকে তখন অবশ্যই এসি থাকতে হবে। একটু বোঝার চেষ্টা করেন। এবি বিসি তাহলে অবশ্যই এসি থাকতে হবে। এখন আমরা যদি এখানে এক্সাম্পলে দেখি, আমার 2 3 আছে, আমি এটা একটু মুছে দিই। এখানে 2 3 আছে না? জি স্যার। এবি মানে 2 3, দেন 3 2 আছে, এই যে 3 2, তাহলে এসি থাকতে হবে। এসি মানে কি স্যার 3 2 টা বি এ হয়ে যাচ্ছে না? হুম 3 2 এটা বি এ হচ্ছে না? বি এ না, বিএ না, মানে আমার এটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে এবি বিসি দেন হচ্ছে এসি। এখন এবি যদি 2 3 হয়, আমার বি সি মানে 3 2 হয়, তাহলে এসি কি হবে? 2 2 2 2। এটা কি আছে কি নাই? আছে। আছে, তাহলে এটা স্যাটিসফাই করতেছে। বাট স্যার এরপরে এ আসি, আর সি সমান হয়ে যাচ্ছে না? হ্যাঁ সমান হলে সমস্যা নাই, মানে এটার ক্ষেত্রে সমস্যা হলে সমান নাই। আমার হচ্ছে যদি এটা থাকে তাহলে ওইটার অল্টারনেটিভটা এসি থাকতে হবে। এখন আমি এসে স্যার ট্রানজিটিভের একটা উদাহরণ দিয়ে দেখেন তো। 2 4, এখানে কি পাচ্ছি আমি? 2 4 এ আর বি। 2 4 এ বি। এখন আমাকে বিসি আনতে হলে 4 দিয়ে কিছু আনতে 4 হবে। আর 4 এখানে আছে 3। 4 এ কি আছে এখানে কিছু? না স্যার। নাই, তার মানে এটা ট্রানজিটিভ হবে না। হবে না। আহ 2 2 2 3 গেল, এরপরে কি আছে? 2 3 আচ্ছা স্যার, স্যার 3 এখানে 4। যদি 2 আচ্ছা 2 যদি 3 বার থাকতো তাহলে? হুম 2 2 যদি 3 বার থাকতো তাহলে মানে 3 বার সেক্ষেত্রে থাকলে কি কি এটা, হবে? সেক্ষেত্রে কি এটা ট্রানজিটিভ হবে? না, ট্রানজিটিভের কথাটা হচ্ছে, আমি একটু বলি। যেমন ধরেন এটার ক্ষেত্রে আমরা এই যে এটা দেখি 2 3 এবং হচ্ছে 3 4, এর পরেরটা কি হওয়ার কথা? 2 4 2 4 আছে, ওটা আছে স্যার। আছে। তাহলে এই রিলেশনটা আমরা এখানে পাচ্ছি। যেহেতু একটা রিলেশন পাচ্ছি, তার মানে আমি এটা তখন থেকে ট্রানজিটিভ বলতে পারবো। তবে এই রিলেশনটা থাকাতে আমি এটাকে ট্রানজিটিভ বলতে পারবো। এবার আমরা চলে আসি বি তে, যে বি কি বলছে একটু চেক করে দেখি। 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, এটাকে কি বলতে পারবো আমরা? রিফ্লেক্সিভ। এটা রিফ্লেক্সিভ। এবার আসি সিমেট্রিকের ক্ষেত্রে। সিমেট্রিক কি ছিল? স্যার 1 2 থাকলে 2 1 থাকবে। মানে যদি আমার হচ্ছে কোন একটা অপোজিট থাকে তাহলে ওইটার উল্টাটা থাকতে হবে। যেমন 1 2, 1 2 এর উল্টাটা কি হবে? স্যার স্যার বি নাম্বারটা রিফ্লেক্সিভ কেমন হয়েছে? এখানে তো মাঝখানে 1 2 2 1 এগুলো আছে। স্যার রিফ্লেক্সিভের জন্য 1 1 2 2 3 3 সবগুলাই এরকম হতে হবে না, নাকি যে কোনো একটা রিলেশন মেনে চললেই? রিফ্লেক্সিভে হচ্ছে আমার সবগুলো থাকতে হবে। স্যার যেমন কি এটা রিফ্লেক্সিভ হবে যদি 1 1 2 2 3 3 4 4 এরকম হয়। স্যার এখানে তো মাঝখানে 1 1 মানে 2 2 3 3 হ্যাঁ 4 4 আছে। আছে, কিন্তু মাঝখানে অন্য দুইটা ভিন্ন এলিমেন্ট আছে ওগুলা। ওইটা তো সমস্যা না, আমাদের হচ্ছে এগুলো মাস্ট থাকতে হবে। যদি সবগুলো থাকে আরো বাকি থাকতে পারবে, বাট যদি আচ্ছা সবগুলো থাকে তখন আমি এটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। এই আচ্ছা স্যার নাম্বারটাকে আমরা বুঝছি। রিফ্লেক্সিভ বলতে পারি নাই কারণ ওখানে মিসিং ছিল, 1 1 এবং 4 4 মিসিং ছিল, যে কারণে আমরা ওইটাকে রিফ্লেক্সিভ বলতে পারি না। আচ্ছা বুঝছি।
ওকে, এটা মুছে ফেলি। ওকে, এবার আসি সিমেট্রিক। সিমেট্রিক কি বলছিল যে এখানে সিমেট্রিকের ক্ষেত্রে পেয়ার গুলো কাউন্ট হয় না, তাহলে এটা বাদ, এটা বাদ, 3 3 বাদ, 4 4 বাদ। তাহলে ডিফারেন্টলি আছে 1 2 এ বি, দেন বি এ হইতে হবে 2 1 আছে এখানে আছে স্যার। 1 2 আছে, 1 2 কে উল্টা করলে 2 1 ও আছে, তার মানে এটা সিমেট্রিক কে স্যাটিসফাই করতেছে। এটাতে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আমরা আসি অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক কি বলতেছে? 1 2 2 1 আছে, যেহেতু 1 2 এবং 2 1 আছে, এটাকে যদি আমি উল্টা করি তাহলে কি হওয়ার কথা, মানে সরি উল্টা না, মানে 1 2 2 1 আছে, তাহলে আমার এখানে a ইকুয়ালস টু b হইতে হবে। এখন আমার এখানে কি a ইকুয়ালস টু b হচ্ছে? না স্যার। হচ্ছে না, তার মানে এটাকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো না। এরপর আসি ট্রানজিটিভ। স্যার কেন স্যার 1 1 2 2 3 3 4 4 আছে না? অ্যান্টিসিমেট্রিকের কথা হচ্ছে যদি এ বি এবং বি এ ফর্মে থাকে, দুটোটা ইকুয়াল হইতে হবে। কথাটা বুঝিয়েন, যদি থাকে, যদি আমার কোনো একটা রিলেশনের মধ্যে টোটালি না থাকে, মানে উল্টাটা যদি টোটালি না থাকে, তখন আমি ওটাকে অ্যান্টিসিমেট্রিক বলতে পারবো। একটু ওয়েট করেন ই নাম্বার পর্যন্ত, তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন ই পর্যন্ত। ইতে দেখেন এখানে সব হচ্ছে 1 1 2 2 3 3 4 4, এখানে হচ্ছে আপনার অপোজিট কোনো ভ্যালু নাই এখানে। ক্লিয়ার? স্যার যদি অপোজিট ভ্যালু থাকে তাহলে আমি যেগুলা জোড়ায় জোড়ায় আছে ওগুলা সবগুলারে মানে কেটে দেব। হ্যাঁ, মানে আমি যদি অ্যান্টিসিমেট্রিকটা বের করি তখন হচ্ছে পেয়ার ভ্যালুগুলোকে বাদ দিতে পারবো, 1 1 2 2 3 3 4 4, দেন আমার বাকি থাকে 1 2 এবং 2 1, এটা বাকি থাকে। এখন এই যে 1 2 এবং 2 1, এদের মধ্যে আমার 1 এবং 2 দুটো ইকুয়াল না, নট ইকুয়াল, সেজন্য এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। এবার আসি বুঝছি, স্যার। ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি বলছিল? বি বি সি সি এ থাকতে হবে। ওকে, এখন এখানে আমার বির মধ্যে পেয়ার ছাড়া আছে কয়টা ভ্যালু? দুইটা, 1 2 এবং 2 1, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে এসি কি হয় বলেন তো? স্যার 1 1 হইতো। 1 1 হইতো, তাহলে 1 1 এখানে আসছে নাকি নাই? আছে স্যার। আছে, তাহলে এটা কি হবে? এটা ট্রানজিটিভ। রিফ্লেক্স আচ্ছা না, ট্রানজিটিভ। এটা ট্রানজিটিভ হবে। জি এবার আসি আমরা সিতে। যে কোনো সাবজেক্টে কিছু কিছু টপিকস আছে একটু কনফিউশনাল, তো এই পুরো ডিসক্রিট ম্যাথমেটিক্সের আপনার এই টপিকসটি একটু কনফিউশনাল, মানে একটু ভালো মতো আপনার মনে না থাকলে আপনি গোলাই ফেলবেন। সেজন্য সবচেয়ে বেটার যে সাজেশনটা আমি দিব সেটা হচ্ছে যে আপনারা যখন রিভিশন করবেন বা ক্যাম্পাসে গিয়ে আপনারা যখন দেখবেন, সবার লাস্টে এই টপিকসটা দেখবেন, এবং পরীক্ষার খাতায় যখন অ্যান্সার করবেন চেষ্টা করবেন যে 3 নাম্বার কোশ্চেনটা সবার আগে অ্যান্সার করতে, যাতে এটা আপনার মাথায় ভালোভাবে থাকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে চেষ্টা করবেন রিভিশন সবার লাস্টে করতে এই টপিকসটা। এমনিতে তো দেখবেন, বাট এমনি আমরা পরীক্ষার আগে একটু রিভিশন দিই না সবগুলো টপিকস, জি তখন এটা সবার লাস্টে করবেন পরীক্ষার হলে ঢোকার আগে। আর পরীক্ষার হলে ঢুকে খাতা পাওয়ার পরে চেষ্টা করবেন যে 3 নাম্বার কোশ্চেনটা সবার আগে করতে। সিরিয়ালটা অবশ্য মেনটেন রাখবেন, এ বি সি ডি, প্রয়োজনে এ বি সির জন্য জায়গা খালি রেখে এটা আগে করে ফেলবেন, সিরিয়ালটা আবার ব্রেক করিয়ে না। এরপরে আসি সি নাম্বার।
সি নাম্বার কি মনে হয়, এটা কি রিফ্লেক্সিভ হবে? না স্যার। না স্যার। কেন? স্যার ও Same 1 same 2 1 1 2 2 এগুলো নাই। 1 1 Same 2 2 same. 3 3 4 4 এগুলো নাই, তাই না? জি স্যার। জি স্যার। এবার আসি সিমেট্রিক হবে কিনা। হবে স্যার। স্যার স্যার হবে হবে হবে। কেন? স্যার 2 4 আছে 4 4 2 4 আছে। 2 4 4 2 আছে, ABA এটা সিমেট্রিক হবে। গুড। এবার আসি অ্যান্টিসিমেট্রিক হবে কিনা। না স্যার হবে না। কেন? স্যার 2 এখানে 4 A সমান 4 B নাই। 2 a সমান b নাই 2 আর কি 4 স্যার 4 এটাই। 2 আছে, এখানে 2 আর 4 দুইটা সমান না, তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। ট্রানজিটিভ? না স্যার হবে না। কেন? স্যার 2 4 4 2 আছে 2 2 নাই। 2 2 নাই, নট ট্রানজিটিভ। দেখছেন এখন মোটামুটি মাথায় আসছে, কিছুটা হলেও বুঝতে পারতেছেন হয়তো। আমরা আরো एग्जांपल দেখলে হয়তো আরো একটু ক্লিয়ার হবেন। এবার আমরা ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা কি রিফ্লেক্সিভ বলতে পারবো? না স্যার। না স্যার হবে না। রিফ্লেক্সিভ না। এরপরে সিমেট্রিক? না স্যার। কেন? স্যার 1 2 2 1 নাই, আবার 2 3 3 1 2 2 নাই। 2 1 নাই, 2 3 3 2 নাই, 3 4 4 3 নাই, তার মানে সিমেট্রিক হবে না। স্যার অ্যান্টিসিমেট্রিক হবে? না স্যার, সিমেট্রিক না হলে না, স্যার। সিমেট্রিক হবে না। এরপরে ট্রানজিটিভ? না স্যার। না। এবার আসি ই নাম্বারটা কি হবে। ই নাম্বার রিফ্লেক্সিভ হবে? হবে। হ্যাঁ স্যার। হবে, রিফ্লেক্সিভ হবে স্যার। রিফ্লেক্সিভ হবে। সিমেট্রিক? সিমেট্রিক হবে না। স্যার হবে না, হবে হবে না। তা আপনি বলছেন যে এগুলা কাউন্টে আসবে না। সিমেট্রিক কি বুঝছিল, কত হ্যাঁ। মনে আছে? স্যার এ স্যার, বি symmetric তারপরে হবে। বি এ থাকবে। হ্যাঁ, এ বি থাকলে বি এ থাকতে হবে, এখন তো এ বি নাই। আচ্ছা বুঝছি। সেখানে এ বি আছে বাট মানে বি এ নাই, উল্টাটা বি নাই। আছে তো, 1 1 আছে, আছে তো। 1 1 এর উল্টা তো 1 1। 1 1 1 1। এই যে আমরা এটা যখন সিমেট্রিক same কাউন্ট করতাম value র তখন মধ্যে- বলতাম না যে এটা পেয়ার আছে, তার মানে এটাকে বাদ দেন, এটাকে উল্টা করলে এটাই আসবে। আচ্ছা তারপরে 2 2 বলতাম যে এটা বাদ দিয়ে হিসাব করেন, কারণ এটাকে উল্টা করলে এটাই আসবে। তাহলে 1 1 1 1 কে যদি আমি উল্টা করি তাহলে কি আসবে? 1 1 ই আসবে। আছে ওটা। 2 2 কে আমি 2 উল্টা করলে 2 2 হবে, ওটা আছে এখানে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, তার মানে আমরা এটাকে কি বলতে পারি? সিমেট্রিক। সিমেট্রিক বলতে পারি। এবার আসি অ্যান্টিসিমেট্রিক। এখানে কি অন্য কোনো পেয়ার আছে? 1 1 2 না 2 স্যার, 3 4 4 7? অ্যান্টিসিমেট্রিক হবে। এটা অ্যান্টিসিমেট্রিক হবে। এবার আসি রিফ্লেক্সিভ হবে স্যার কিনা। স্যার একটু এটা অ্যান্টিসিমেট্রিক কিভাবে হবে? অ্যান্টিসিমেট্রিক হবে কারণ হচ্ছে যে এখানে কোনো ডিফারেন্ট কোনো পেয়ার নাই। মানে স্যার রিপিটেড পেয়ার থাকলে ওইটা ম্যান্ডেটরি না যে ওই রিপিটেড পেয়ারকে আবার রিপিটেড হইতে হবে, এই যে একবার থাকলেই হয়। 2 3 এরকম যদি থাকে তখন আমার হচ্ছে অবশ্যই 3 2 থাকতে হবে এবং দুটোটা ইকুয়াল হইতে হবে। যদি ইকুয়াল না হয় তখন অ্যান্টিসিমেট্রিক হবে না। এখন আমার এখানে হচ্ছে 1 1 2 2 3 3 4 4 এই পেয়ার ছাড়া আর কিছুই নাই। যেহেতু বুঝছি কিছুই স্যার। নাই তার মানে শর্ত পূরণের কোনো প্রশ্নই উঠতেছে না, এটা অ্যান্টিসিমেট্রিক। এবার আসি ট্রানজিটিভ হয় কিনা এটা। না স্যার। মানে এটা ট্রানজিটিভ হবে কারণ হচ্ছে যে ওই যে আপনার এ বি এবং বি এ ওই টাইপের কোনো পেয়ার এখানে নাই। যদি থাকতো স্যার তার তাহলে মানে যদি আমি কোনো পেয়ার খুঁজে না পাই তাহলে ওটা মানে সেটা হবে এরকম টাইপ, এইরকম টাইপ। এমনকি এবং এটা এখানে হচ্ছে আপনার সবগুলো, এটা রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয়, অ্যান্টিসিমেট্রিকও হয় এবং ট্রানজিটিভও হয়। কারণ এখানে ট্রানজিটিভের রুল মানে নাই। ট্রানজিটিভ তো কেমনে হচ্ছে? এ বি হইলে বিসি ও থাকতে হবে না? তো বিসি তো এখানে এ বি বি সি সি এখন মানে রুল নাই। মানে নাই,
কারণ গিয়া নাই, এখানে এলিমেন্ট নাই। এলিমেন্ট নাই। এলিমেন্ট যদি থাকতো, আমার ডিফারেন্ট পেয়ার থাকতো, তখনই আমার হচ্ছে চিন্তা করতে হতো যে ওই রুলসটা মেনটেন করছে কিনা। তো পরীক্ষাতে আপনারা মেইনলি হচ্ছে এইভাবে বক্স করে দিবেন। এখানে স্লাইডের মধ্যে এই ধরনের আরো কিছু এক্সারসাইজ আছে, আমার মনে হয় আপনারা এগুলো একটু ভালো করে দেখতে পারেন। আর যেমনটা বলছিলাম যে চেষ্টা করবেন হচ্ছে এই টপিকসটা হচ্ছে পরীক্ষার সবার শেষে দেখতে, পরীক্ষায় গিয়ে সবার আগে অ্যান্সার করতে, তাহলে হয়তো দেখবেন যে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখে নিন, পরীক্ষায় এভাবে একটা বক্স করে দিবেন, ঠিক আছে? জি স্যার। আপনারা চাইলে রাফ করতে পারেন উপরে, সমস্যা নেই, বাট একটা বক্স করে দিবেন। তাহলে এখান থেকে আমাদের টোটাল 8 নম্বরের অ্যান্সার গেল। এরপরে লাস্টে সিকোয়েন্স থেকে একটা 2 নম্বরের কোশ্চেন আসবে, এইটা আমি এবার স্লাইডে অ্যাড করছি। সিকোয়েন্স নিয়ে আগে তেমন একটা কোনো কোশ্চেন থাকে নাই কখনো, এবার বাকি টিচার বা ম্যাডামরা চাচ্ছে এখান থেকে কোনো একটা কোশ্চেন দিতে। তো আমি এখানে একটা এক্সাম্পল দিছি, এই টাইপের হয়তো আরো কিছু এক্সাম্পল থাকতে পারে, আপনাদেরকে একটু বুঝতে হবে। তো সিকোয়েন্সটা খুব জটিল না, একটু বোঝার চেষ্টা করি আমরা। কি বলছে দেখেন, a sequence where each term is the sum of the previous term and the terms index multiplied by 2. এখন আমরা সিকোয়েন্সটাকে a of n দ্বারা আমরা হচ্ছে ডিনোট করলাম। a of n দ্বারা যদি ডিনোট করি, এটার রেজাল্টটা হবে কি? রেজাল্ট হবে সাম অফ দ্য প্রিভিয়াস টার্ম। স্যার এই সিকোয়েন্স এটা কি সেগমেন্ট 3 তেই? হ্যাঁ, সেগমেন্ট 3 তে, কিন্তু এখান থেকে প্রিভিয়াস কোনো সময় কোনো কোশ্চেন আসে নাই কখনো, যে কারণে এটা আমি সহ বাকি টিচাররা সবসময় এটা স্কিপ করতো। এখন যেহেতু আমাদের সিলেবাসে টপিকসটা আছে সিকোয়েন্স এন্ড সামেশন, তাই আমরা চাচ্ছি এবার এখান থেকে একটা কোশ্চেন দিতে। স্যার আমাদেরকে যে পিডিএফ দিবেন স্যার, ওখানে স্যার এটা অ্যাড করা নাই, মানে এটা 49 এ শেষ। সেজন্যই আমি ক্লাস শুরু হওয়ার আগে বলছি যে আমি স্লাইডগুলো ক্লাস শেষে দিয়ে দিব সবাইকে, আবার 3টা স্লাইড। শুধু এটা না, আরো কিছু স্লাইড এখানে অ্যাড করা হয়েছে যেগুলো হয়তো আগে কখনো ছিল না, এবার থাকতে পারে। সেজন্য নতুন যে আপডেটেড স্লাইড দিব ওগুলো ফলো করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা একটু দেখেন, আমি বললাম a of n একটা সিকোয়েন্স, এটা হবে সাম অফ দ্য প্রিভিয়াস টার্ম। a of n এর প্রিভিয়াস টার্মটা কি হবে? a of n minus 1। a of n minus 1, ধরেন এটা a of যদি 2 হয় তাহলে এটা হবে a of 1, এটাই তো ব্যাপারটা, তাই না? জি। প্লাস টার্মস এর ইনডেক্স মাল্টিপ্লাইড বাই 2, টার্মস এর ইনডেক্স হচ্ছে n, ওটা মাল্টিপ্লাইড বাই 2, তার মানে 2n। এটা বুঝতে সমস্যা হয় কোনো? স্যার একটু বুঝতেছি না স্যার। আচ্ছা, আমি আবার বলতেছি, একটু খেয়াল করেন। আমাদেরকে বলা হয়েছে যে a sequence where each term is the sum of the previous term, মানে একটা টার্ম হবে ওইটার আগের টার্মের এবং টার্মের ইনডেক্সের যোগফল। তো আমরা ধরে নিলাম a of n এটা একটা টার্ম, মানে একটা সংখ্যা, আমি n এর মান যে কোনো কিছু দিতে পারি। ধরেন n এর মান আমি 3 দিলাম, তাহলে এটা কি হবে? a of 3। a of 3 এর মান হবে এটার আগের টার্ম, তাহলে আগের টার্মটা কি হবে? এটা যদি a of 3 হয়, এর আগের টার্মটা কি হবে? a of 2। a of 2, আমি a of 3 দিলাম, তাহলে এটার আগের টার্মটা হবে a of 2, এর অর্থ হচ্ছে 1 মাইনাস যাবে, সেজন্য আমি ওইখানে n minus 1 দিছি। এবার বুঝছেন? জি, বুঝেন না বলছিলেন, এখন কি বোঝা গেছে? জি। আর 2n টা স্যার? আর 2n টা বলতেছে যে এটা তো বলছে সাম, যোগফল, কার সাথে কার যোগফল? প্রিভিয়াস টার্ম এবং মানে প্লাস এবং টার্মস ইনডেক্স মাল্টিপ্লাইড বাই 2, মানে ওই টার্মের যে ইনডেক্স থাকবে যততম থাকবে ওইটাকে 2 দ্বারা গুণ। তো এটা যদি 3তম হয়, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে? 6। এই কারণে এটা যদি n হয় এটা হবে 2n, মানে 2 দ্বারা গুণ, যেহেতু এখানে মাল্টিপ্লাইড বাই 2 বলছে। স্যার কোয়েশ্চেনের মধ্যে কি a of 3 a of 2 এগুলার কি মান দেওয়া থাকবে? না, থাকবে না।
পরীক্ষাতে আপনাকে বলছে এ সিকোয়েন্স বের করতে, হোয়ার ইচ টার্ম ইজ দ্য সাম অফ এটা, মানে এই প্রবলেমটা দেওয়া আছে আপনাকে, শুধু একটা সিকোয়েন্স বের করতে বলছে, আর কিছু না। স্যার সিকোয়েন্সটা কি অলওয়েজ 0 থেকে শুরু করব? না, এটা ডিপেন্ড করবে, মানে আমরা কোন জায়গা থেকে শুরু করব এটা আমাদের উপর ডিপেন্ড করবে। স্যার কয়টা বের আমরা করতে হবে এরকম? ধরে নিলাম, এটা পরীক্ষায় বলে দিবে, যেমন আমি এখানে 5টা দেখাইছি, পরীক্ষাতে 4টা 5টা 6টা 7টা 8টা দেখাতে বলতে পারে। স্যার প্রথম ডিজিটটার ইয়া তো লাগবে স্যার, মানে প্রথম সিকোয়েন্সের দেওয়া নাই, তাহলে স্যার এটা কি আমরা যখন যেটা থেকে ইচ্ছা, যেমন কি আমি চাইলে 1 থেকেই শুরু করতে পারবো যে কোনো কোশ্চেনের জন্য? হ্যাঁ, সাধারণত আমরা সিকোয়েন্স কি করি, প্রথমে সিকোয়েন্স হিসাব করলে তো আমরা 1 2 3, ধরুন আপনাকে বললো প্রথম 5টা সিকোয়েন্স বের করতে, তাহলে আপনার ইন্ডেক্স কি হবে 1 2 3 4 5, তাই না? জি স্যার, কিন্তু এখানে A1 সমান 0 বলছে, এটা কি দেওয়া থাকবে নাকি এটা বলতে চাইছি। না না না, এটা তো প্রথমটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো জায়গা থেকে স্যার শুরু সূত্র অ্যাপ্লাই করে করছে। হ্যাঁ, এটা আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, মিটিং মনে হয় শেষ হয়ে যাবে। যে কোনো কিছু ধরতে পারেন। আমি 0 ধরছি দেখে অ্যানসারটা এরকম আসছে, আপনি যদি এখানে 1 বসান, মিটিং যদি 2 হয়, আমি এর মান 2 বসালাম, তাহলে এখানে কি হবে, 1 মাইনাস হবে, 1 মাইনাস হলে কি হবে, a of 1 a of n f of 1 2n, মানে 2 ইনটু n এর মান এখানে 2, তার মানে 2 দুগুণে 4, a1 এর মান 0, তার মানে 0 প্লাস 4, তার মানে 4n। স্যার এই ফর্মুলা এটা কি জাস্ট এই কোশ্চেনের জন্য? এই ফর্মুলাটা এই কোশ্চেনের জন্য, হ্যাঁ এই কোশ্চেনের জন্য। এখন মানে পরীক্ষাতে আলাদা আলাদা কোশ্চেন হলে ফর্মুলা চেঞ্জ হবে? চেঞ্জ হবে। এখন পরীক্ষাতে এই ধরনের হচ্ছে 2টা বা 3টা থাকতে পারে। এই সেন্টেন্সের জন্য ফর্মুলা এটা, আরেকটা সেন্টেন্স দিলে সিকোয়েন্সের ওইটার জন্য ফর্মুলা আরেকটা হবে। আপনারা যেটা সিম্পলি করতে পারেন সেটা হচ্ছে যে এই প্রবলেমটা দেখবেন ভালো করে, দেখার পর এটা কপি পেস্ট করে যদি চ্যাট জিপিটিকে দেন যে সিমিলার কাইন্ড অফ প্রবলেম শো করার জন্য, দেখবেন যে ও আপনাকে আরো এই টাইপের হচ্ছে আরো কয়েকটা প্রবলেম দিবে, আপনি এগুলো ফলো করতে পারেন, সলিউশন আপনি বের করলেন খাতায়। আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই টপিকসটা কিন্তু ম্যাথমেটিক্স টপিকস, আপনি রিডিং পড়ে গিয়ে পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না, আপনাকে অবশ্যই খাতায় করে করে বুঝতে হবে, কারণ এটা ম্যাথ কোর্স। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আসি তৃতীয় টার্ম a3, a3 নিলে এখানে এক কমে যাবে, 2 হবে, তাহলে a2 এর ভ্যালু কত, এই যে a2 এর ভ্যালু আমি 4 বের করছি, 4 প্লাস দেন n এর মান 3 হলে 3 দুগুণে 6, 6 আর 4 10, এভাবে করে 10 এর পরে 18 বের হবে, এরপরে 28 বের হবে। বোঝা গেছে এটা? এই সিকোয়েন্সটা বুঝেন নাই এমন কেউ কি আছেন? এখান থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, 2 বা 3। এটা বলছি স্যার। ওকে, যদি বুঝে থাকেন তাহলে সিমিলার এই টাইপের আরো কয়েকটা 2 3টা 4টা প্রবলেম সলভ করবেন, আপনারা বইয়ের ভিতরেও পাবেন অথবা সিম্পলি নেট থেকেও দেখতে পারেন। পরীক্ষাতে এই ধরনের 2টা বা 3টা প্রবলেম দিবে, ওইখান থেকে হয়তো আপনার অ্যানসার গুলো বের করতে হবে। আর প্রথম 5টা এলিমেন্ট বের করতে বলতে পারে, 3টা বলতে পারে, 6টা বলতে পারে, যে কটা বলে ওই কটা বের করতে হবে। এই ছিল সেগমেন্ট 3, টোটাল 10 নাম্বার। আমি কি আরেকবার রিপিট করব যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিকস থেকে? স্যার জি স্যার, টপিকগুলো আবার একটু বলে দেন স্যার, আমরা স্যার সিকোয়েন্সের জন্য আরেকটা উদাহরণ দেখালে একটু ভালো হতো। আপনাদেরকে বুঝে দিলাম আর কি, আপনার ওইটা আমি তো ওইটা দেখাই দিলাম যে আপনি যদি পিডিএফ বের করেন, আমাদের বইয়ের ভিতরে হচ্ছে এই টাইপের আরো প্রবলেম পাবেন, ওখানে সলিউশন সহ দেওয়া আছে। আমি প্রথম ক্লাসে আপনাদের কি পিডিএফটা শেয়ার করছিলাম বইয়ের এমনি পিডিএফ আছে আমাদের কাছে, সলিউশনটা নাই স্যার। আচ্ছা, আমি তাহলে এই আমাদের এই ডিসক্রিপশন ম্যাথমেটিক্স যে বইটা ফলো করা হয় কেনেথ রোজেন, ওই বই এবং হচ্ছে এটা সলিউশন আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আচ্ছা স্যার, ওখানে পাবেন।
ওকে, প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে ফাংশন, আপনারা এই 5টা ফাংশন যদি একটু ভালো করে দেখতে পারেন যে 1 to 1 এবং অন টু কখন হয়, তাহলে এখান থেকে 1 বা 2 নম্বরের একটা কোশ্চেন আপনারা পাবেন। অনেক সময় আপনার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন এই টাইপেরই পরীক্ষাতে আসে, মানে ডায়াগ্রাম দেয়া থাকে, আপনাকে লিখতে হবে যে এটা কি ধরনের ফাংশন। এরপরে বাকি জিনিসগুলো স্কিপ করলে হবে। কম্পোজিশন ফাংশনে আপনাদের হচ্ছে এই প্রবলেমটা দেখতে হবে ভালো করে। কম্পোজিশন ফাংশনে এখানে টোটাল 3টা এক্সাম্পল দেওয়া আছে। 3টা এক্সাম্পল আপনারা একটু দেখবেন, আশা করি পারবেন, এখানে খুব জটিল কিছু না। এটাকে একটু গুরুত্ব বেশি দিবেন, পগ এবং গফ বের করার সিস্টেমটা। এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে এই 3 নম্বরের কোশ্চেন গেল। ডোমেইন এবং রেঞ্জ লাগবে না। রিলেশন থেকে, টাইপস অফ রিলেশন থেকে হচ্ছে আপনার এই ধরনের একটা কোশ্চেন থাকবে। এখানে 2টা দেখাইছে, ওখানে হয়তো 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টাও থাকতে পারে। প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন দেখবেন যে 5টা রিলেশন দেয়া থাকে, R1 R2 R3 R4 R5 এই টাইপের করে। দেন ওগুলো থেকে আপনাকে ওটা কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক নাকি ট্রানজিটিভ ওটা বের করতে বলে। এই ধরনের একটা টেবিল করে আপনারা দেখাবেন। এটাতে 5টা থাকবে, 5টাতে 5টা। আর বাকি 2 নাম্বার হচ্ছে সিকোয়েন্স থেকে থাকবে, 2 বা 3 নাম্বার। যদি এই ধরনের 2টা প্রবলেম থাকে তাহলে 2 নাম্বার, যদি 3টা প্রবলেম থাকে 3 নাম্বার। তাহলে আমরা হচ্ছে সেগমেন্টটা থেকে বের হয়ে গেলাম আমি। এবার আসি সেগমেন্ট 1। সেগমেন্ট 1টা কি ছিল মনে আছে আপনাদের? অনেকদিন পড়ালেখা করা হয়নি, মনে থাকার কথা না। স্যার একটু রিভিউ দিলে ভালো হবে। আচ্ছা, সেগমেন্ট 1টা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সেগমেন্ট 1 থেকে একটা ডেফিনেশন আসবে। ডেফিনেশন 1 নম্বরের একটা ডেফিনেশন আসবে। এখন এখানে ডেফিনেশন আসলে খুব বেশি নাই। এখানে ডেফিনেশন আছে সেট, সেট কাকে বলে, এমটি সেট কাকে বলে, এরপরে হচ্ছে কার্ডিনালিটি অফ সেট, এটা অটাম 23-এ আসছে। এরপরে আছে পাওয়ার সেট। এই তো 3-4টাই, তো এখান থেকে যে কোনো একটা থাকতে পারে ডেফিনেশন। এরপরে আপনারা এখান থেকে পাওয়ার সেট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট এই 2টা দেখবেন। এখান থেকে একটা কোশ্চেন থাকবে 2 মার্কসের। কি কি? পাওয়ার সেট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট পারা যাবে? স্যার পাওয়ার সেটের পরে কি বলছেন? কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণজ। জি স্যার পারবো। তাহলে এই যে চলে গেল আপনার 3 নম্বরের মতো এখান থেকে আসবে। সেটের মধ্যে প্রবলেমটা হচ্ছে কি, এখানে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে 1 এবং 2 নাম্বার করে, এই কারণে 4টা বা 5টা কোশ্চেন পাইতে পারেন এখানে। এরপরে সেট অপারেশন। সেট অপারেশনের মধ্যে আপনারা দেখবেন যে এখানে 2টা কোশ্চেন আছে। একটা হচ্ছে এটা সার্ভে নিয়ে, আর একটা কোশ্চেন আছে ওইটাও সার্ভে নিয়ে। দুটো কোশ্চেন একই টাইপের, জাস্ট হচ্ছে নামটা ভিন্ন। এই 2টা কোশ্চেন যদি দেখেন এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন। প্রিভিয়াস কোশ্চেন গুলোতে সাধারণত এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকে 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য। এখন এখানে কোশ্চেন গুলো আসলে কিভাবে আসে? কোশ্চেন গুলো আসে একটু ঘুরাই। কিভাবে? সবকিছু সেম থাকে, জাস্ট হচ্ছে ফিগার গুলো চেঞ্জ করে দেয়। এখানে 25 স্টুডেন্টস আছে, এখানে হয়তো 40 বলতে পারে, 90 বলতে পারে। এখানে সাবজেক্টের নামগুলো আছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এখানে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো আসতে পারে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ডিসক্রিট ম্যাথমেটিক্স, এই টাইপের নাম দিতে পারে। আর বাকি সবকিছুই সেম। পারা যাবে? জি স্যার ইনশাআল্লাহ। তাহলে এই গেল সেট অপারেশন। এরপরে রিপ্রেজেন্টেশন অফ সেট।
3 নাম্বার টপিকস, এখান থেকে 1 বা 2 নাম্বারের একটা কোশ্চেন থাকতে পারে। কিভাবে? ওই যে বলতে পারে ধরেন এটা দেওয়া থাকলো, আপনাকে টেবুলার ফর্মে লিখতে বললো, তাহলে পরীক্ষা দেওয়া থাকবে সেট অফ ভায়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, আপনাকে টেবুলার ফর্মে লিখতে হবে এভাবে। আপনাকে বলা থাকলো সেট অফ অড নাম্বারস লেস দ্যান 10, টেবুলার ফর্মে লিখতে হবে এতটুকু। এভাবে একটা বা দুইটা থাকতে পারে 1 নাম্বারের জন্য 0.5 করে। আর একটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন। এটা কিরকম? এটা হচ্ছে এই যে আপনাকে একটা ভ্যালু দেওয়া থাকবে, মানে আগেরটার উল্টা, এ ই আই ও ইউ, আপনাকে ডিটেলস লিখতে হবে যেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল। আপনার বলা থাকলো 1 3 5 7 9, আপনি এটাকে লিখবেন যে 1 থেকে 10, 1-এর সমান বা 1-এর চেয়ে বড়, এবং এগুলো সব হচ্ছে অড নাম্বার। এখন এই অ্যান্সার করার ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার হতে পারে, একজনের সাথে একজনের অ্যান্সার না মিললে আবার মনে করিয়েন না যে আপনার একটা ভুল হয়েছে। সাধারণত এখানে মাল্টিপল অ্যান্সার আসতে পারে এই যখন আপনি বিল্ডার নোটেশনে লিখবেন। রিপ্রেজেন্টেশন অফ সেট, এখান থেকে 1 বা 2 নম্বরের একটা কোশ্চেন থাকতে পারে। অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ সেট, এখান থেকে এবার কোশ্চেন দেওয়ার পসিবিলিটি নাই, মানে প্রমাণগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসছিল বাট এবার পসিবিলিটি কম। রিপ্রেজেন্টেশন অফ সেট, এখান থেকে প্রতিবারই একটা কোশ্চেন থাকে। আপনার হচ্ছে এখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে, এই 2টা এক্সাম্পলই দেখতে পারেন, ইউনিয়ন এবং ইন্টারসেকশন বের করা, আর অর এন্ড এবং হচ্ছে এক্সর, 3টা বের করার সিস্টেম। সিম্পল, এখান থেকে এই 2টা এক্সাম্পল দেখে এখান থেকে যে কোনো একটার সাথে হয়তো মিলে যেতে পারে। এই হচ্ছে 10 নাম্বার। পারা যাবে নাকি বেশি জটিল? পারবো ইনশাআল্লাহ। বাকিরা একজন ইনশাআল্লাহ, বাকিদের কি অবস্থা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা স্যার সিটির মার্কগুলো যে দিবেন না। সিটি মার্কস দেয়া হয় নাই, হ্যাঁ দেব ইনশাআল্লাহ। আপনাদের মার্কস না দিয়ে যাব কোথায়? আপনাদের মার্কস আপনাদের পাওনা দিতে হবেই। ওকে, আমরা পরবর্তীতে সেগমেন্ট 2। সেগমেন্ট 2 তে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে লজিক আর একটা হচ্ছে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার, মনে আছে? জি স্যার। তো এখান থেকে সাধারণত হয় কি, প্রথম যে পার্টটা থাকে লজিক থেকে হচ্ছে 5 6 বা 7 নম্বরের কোশ্চেন থাকে, আর কোয়ান্টিফায়ার থেকে বাকি নম্বরের কোশ্চেন থাকে। তো প্রতিবার সাধারণত কোয়ান্টিফায়ার থেকে 5 বা 4 মার্কসের কোশ্চেন থাকে, এবার কোয়ান্টিফায়ার থেকে 3 মার্কসের একটা কোশ্চেন দেওয়ার পসিবিলিটি আছে, বাকি 7 মার্কস থাকবে হচ্ছে লজিক থেকে। এটা আপনাদের জন্য আরো সুবিধা হলো, উপকার হবে আর কি। তো লজিক থেকে কি কোশ্চেন আসতে পারে? প্রথমে আসি লজিকের যে টার্মস গুলো আছে, প্রপোজিশন, এক্সাম্পল, এবং যে টার্মস গুলো আমি পড়াইছিলাম ক্লাসে, যেমন প্রপোজিশন, নিগেশন, কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন, বাই ইমপ্লিকেশন, এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনাকে মাস্ট দেখতে হবে, এগুলো না দেখলে পরের গুলো পারবেন না। এখান থেকে কোনো একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে, বাট এগুলো আপনার মাস্ট দেখতেই হবে, আদারওয়াইজ আপনি পরের গুলো অ্যান্সার করতে পারবেন না। টটোলজি থেকে একটা কোশ্চেন থাকতে পারে, প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন দেখবেন যে একটা টার্মস দেওয়া থাকে, দিয়ে বলে যে এটা প্রমাণ করার জন্য যে এটা টটোলজি, এটা ট্রুথ টেবল দিয়ে আপনাদেরকে করতে হবে। টটোলজি কিভাবে হয় মনে আছে তো? স্যার সবগুলা ট্রু হইলে টটোলজি। আউটপুট যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, যে কম্পাউন্ড লজিকটা দেওয়া থাকবে, ওইটার সবগুলো আউটপুট ট্রু আসতে হবে। যেমন এখানে দুটোটা ট্রু আসছে, তো এখানে যদি ইনপুট 2টা থাকে তাহলে আউটপুট 4টা আসবে, 4টা যদি ট্রু হয় তাহলে আপনি এটাকে টটোলজি বলতে পারবেন। ঠিক আছে? জি। এরপরে টটোলজি দেখার সাথে সাথে কন্ট্রাডিকশনটা দেখে নেবেন, এই 2টা থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে হয়তো 2 নম্বরের। এরপর আসি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে দেখবেন যে মাস্ট একটা লজিক্যালি ইকুইভ্যালেন্টের একটা কোশ্চেন থাকে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য।
তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট একই রকম ভাবে আপনাদেরকে হচ্ছে ট্রুথ টেবল দিয়ে প্রমাণ আসতে পারে, অথবা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্স দিয়ে এভাবে আসতে পারে, তবে এভাবে আসার পসিবিলিটি কম। মানে শুধু লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রমাণ করতে বলবে। এবার আপনি ট্রুথ টেবল দিয়ে করেন অথবা সিরিজ অফ লজিক্যাল ইকুইভ্যালেন্স দিয়ে করেন, আপনার ইচ্ছা। লজিক্যাল ইকুইভ্যালেন্ট কিভাবে প্রমাণ করতে হয় মনে আছে? দোনোটার বাই ইমপ্লিকেশন যদি কি হয়, টোটোলজি টটোলজি হয়, ঠিক আছে? বা সিম্পলি বোঝার উপায় হচ্ছে এই দোনোটার আউটপুট সেম টু সেম আসলে, যেমন ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ট্রু, ট্রু ট্রু, দেন এই দুটার বাই ইমপ্লিকেশন করবেন, সবগুলো টটোলজি আসবে, তখন আমরা বলতে পারবো যে এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এইগুলো লজিক্যাল ইকুইভ্যালেন্ট। এরপরে আমরা যে প্রিভিয়াস এই যে কনজাংশন, ডিজাংশন, ইমপ্লিকেশন বা ইমপ্লিকেশন দেখছি, ওগুলোর ব্যবহার আছে এখানে হচ্ছে এক্সারসাইজ 2, 3 এবং 4 এ। এই 2, 3 এবং 4 এই যে 2, 3 এবং 4 এই তিনটা এক্সারসাইজ আপনারা হচ্ছে দেখবেন এই টাইপেরই যে কোনো একটা পরীক্ষাতে আসার পসিবিলিটি আছে। আমি বলছি এই টাইপের, তার মানে হচ্ছে এই যে এখানে দা ইলেকশন ইজ ডিসাইডেড, দা ভোটস হ্যাভ বিন কাউন্টেড, এটা লেখা আছে, এটা হয়তো থাকবে না, এটার পরিবর্তে অন্য কিছু থাকবে। একই রকম ভাবে এখানে বলা আছে এরিক ক্রিয়েটস নিউজউইক, এরিক ক্রিয়েটস দ্য নিউ ইয়র্ক, এরিক ক্রিয়েটস টাইম, এগুলো চেঞ্জ করে এখানে অন্য কিছু থাকবে। দেন নিচে এখানে দুইটা বা তিনটে এই ধরনের হচ্ছে কোনো সাইন দেওয়া থাকবে, আপনাদেরকে ওটা হচ্ছে লিখতে হবে। এটা ক্লাসে অলরেডি দেখানো হয়েছে, আমার মনে হয় না যে এটা খুব জটিল কিছু হবে, আশা করি পারবেন আপনারা। এইগুলো 6 বা 7 নম্বরের কোশ্চেন, বাকি থাকে 3 বা 4। ওই 3 বা 4 আসবে হচ্ছে প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার থেকে। এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে এখন যতটুকু পড়াইছি বা বলছি আপনাদেরকে? না স্যার। ওকে, তাহলে আমরা লাস্ট টপিকস, এটা আমাদের 3টে সেগমেন্টের মধ্যে বা এই সেগমেন্টেরও লাস্ট টপিকস প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রেডিকেট, প্রেডিকেট শব্দটা কোথায় পড়ছেন আপনারা মনে আছে? ইংলিশ সম্ভাবনা। ইংলিশে পড়ে আসার কথা, গ্রামার। প্রেডিকেট ইংলিশ গ্রামারে কি ছিল মনে আছে আপনাদের? প্রেডিকেট কোনটা ওকে বলতো? সাবজেক্ট, সাবজেক্টের পরে যে অংশটা থাকে পুরোটাকে বলা হয় প্রেডিকেট। যেমন এখানে x ইজ গ্রেটার দেন 3, আমি যদি এই স্টেটমেন্টটাকে লিখি তাহলে লিখতে হবে x ইজ গ্রেটার দেন 3। এটা দুইটা পার্ট, একটা হচ্ছে x, এটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি, ইংলিশে এটাকে বলতো সাবজেক্ট। আর পরের যে অংশটা ইজ গ্রেটার দেন 3, এটাকে বলা হয় প্রেডিকেট। বোঝা গেছে প্রেডিকেট কি? একটু সাউন্ড করেন আপনারা। একবার বলেন তো স্যার, এটা আরেকবার একটু বলে বলেন স্যার, আরেকটা বলেন। ইংলিশ গ্রামারে প্রেডিকেট বলতে বোঝানো হয় যে সাবজেক্টের পরবর্তী অংশটাকে। এখানেও সেম, আমি x ইজ গ্রেটার দেন 3, এটা আমরা ম্যাথমেটিক্যালি বলি x ইজ গ্রেটার দেন 3, আমরা লিখলে এভাবে লিখি x ইজ গ্রেটার দেন 3। এই যে x ইজ গ্রেটার দেন 3 লেখা আছে, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে x যেটাকে বলা হয় ভেরিয়েবল বা সাবজেক্ট, আর ইজ গ্রেটার দেন 3 এই অংশটাকে বলা হয় প্রেডিকেট। এবার বোঝা গেছে? আর অবজেক্ট যেটা বলি, সাবজেক্ট অবজেক্টের মধ্যে বাকি না, অংশটা, সাবজেক্ট বাদে বাকি অংশটা, সবার বাকি অংশটা অবজেক্ট ছাড়া ভার্ব তো থাকে। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট ছাড়া বাকি পুরো অংশটা, ভার্ব এবং অবজেক্ট সবগুলো মিলে, বুঝতে পারছি। শুধু অবজেক্ট বলা যায় না আর কি। ওকে, এবার আসি আমরা একটু এক্সাম্পলটা দেখি। আমাদেরকে বলা আছে এটা একটা স্টেটমেন্ট, x ইজ গ্রেটার দেন 3, এই দুইটার ট্রুথ ভ্যালুস কি হবে? p অফ 4 ট্রু হবে না ফলস হবে? ট্রু। ট্রু। কেন ট্রু হবে?
চারটা তিনটা স্যার p of 4 মানে হচ্ছে আমার এখানে 4 বসবে, 4 তো 3 এর চেয়ে এমনিতেই বড়, তার মানে এটা ট্রু। যদি p of 2 বের করি ফলস। false হবে। মহিয়ান তোর মাইকটা অফ কর। স্যার আপনার মাইক মনে হয় মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ একটা কলার ছিল তো তাই। আচ্ছা তাহলে আচ্ছা এটা কি হবে একটু বলেন তো, প্রেডিকেট ট্রুথ ভ্যালুস কি হবে? আমি যদি q অফ 1 2 এর মান বের করতে চাই, 1 2 মানে হচ্ছে x এর মান 1, y এর মান 2, স্যার ফলস হবে, ফলস হবে। আর এটার ক্ষেত্রে ট্রু হবে। সবাই কি বুঝছেন? এই মানে কি স্যার এটা ফলস হবে নাকি ট্রু হবে, ওই যে ওই অংশটাই প্রেডিকেটস? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে প্রথমটা ফলস হবে, পরেরটা হচ্ছে ট্রু হবে। এবারে সেই কোয়ান্টিফায়ার, আমি যে কিছুক্ষণ আগে ভ্যালু বের করলাম প্রেডিকেটস এর, আমরা ওইখানে কয়টা ভ্যালু দিয়ে চেক করছি, একটা না দুইটা? যেমন এখানে একটাও দিছি, দুইটাও দিছি। না, যেমন ধরেন এখানে x এর মান কি আমরা কি দিয়ে চেক করছি? একটা ভ্যালু দিয়ে চেক করছি। ও আচ্ছা, হ্যাঁ একটা দিছি। আমি আরেকটা যখন করব ওইটার ক্ষেত্রে ভিন্ন, ওইটার ক্ষেত্রে তো আমি x এর মান একটা দিয়েই চেক করছি। আমরা তো কোনো x এর একটা রেঞ্জ দিয়ে চেক করি নাই, করছি না। যখন আমার হচ্ছে একটা রেঞ্জ অফ ভ্যালু আসবে, মানে আমার ধরেন আমি বললাম যে 2 থেকে 5 পর্যন্ত এই ধরনের, তখন আসলে আমাদের হচ্ছে রেজাল্ট একটু ডিফারেন্ট হয়ে যায়, একটা রেঞ্জ থাকে। তো আমি যদি হচ্ছে কোনো একটা রেঞ্জ অফ এলিমেন্টস নিয়ে কাজ করি, তখন প্রেডিকেটসটাকে আমরা আসলে কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে ওটাকে আমরা এক্সপ্রেস করি। কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ড ব্যবহার করি আমরা, যেমন অল, সাম, মেনি, নান, ফিউ, এ ধরনের কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করি। এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এটার উপর ডিপেন্ড করে কোয়ান্টিফায়ারকে দুইটা ভাগে ভাগ করেন। প্রথমটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, যেখানে আমার সবগুলো ট্রু হতে হবে, সবগুলো স্যাটিসফাই করতে হবে। যেমন এটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আপনার এক্সপ্রেশন। যেমন এটাকে আমরা এভাবে পড়ি, p of x for all values of x in the domain। তার মানে x এর সকল ভ্যালুর জন্য p of x যদি ট্রু হয়, আমি এই পুরোটাকে ট্রু বলতে পারবো, আদারওয়াইজ পারবো না। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে এভাবে ডিনোট করা হয়। এই যে এখানে বলা হয়েছে অল ভ্যালুস, ওই অল এর a উল্টা ভাবে, দেন এটার পাশে x, মানে x এর সকল ভ্যালুর জন্য p of x। এটা কি বুঝতে পারছেন কিভাবে ডিফাইনটা করা হয়েছে? জি স্যার বুঝছি। মানে a উল্টা, মানে অল ভ্যালুস, কার ভ্যালু? x এর, তাহলে ফর অল ভ্যালুস অফ x p of x, মানে x এর সকল মানের জন্য p of x যদি ট্রু হয়, আমি ওটাকে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলতে পারবো। এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন, x plus 1 greater than x, আমি এখানে x এর মান যদি রিয়েল নাম্বার ধরি, মানে x এর মান যদি 0 ধরি, কি হবে এটার রেজাল্ট? ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ট্রু হবে। ট্রু হবে। আমি যদি x এর মান 0 ধরি, তাহলে 0 plus 1, আচ্ছা হ্যাঁ ট্রু হবে। 1। আমি যদি x এর মান 1 ধরি, তাও ট্রু হবে। ট্রু হবে। ট্রু ধরলে ট্রু ট্রু হবে। এখানে আপনি x এর মান যাই ধরেন না কেন, সবগুলোর জন্যই রেজাল্ট কি আসবে? ট্রু আসবে। ট্রু আসবে। তার মানে এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার রেজাল্টটাই হচ্ছে ট্রু। বোঝা গেছে? স্যার এটাকে এক্সপ্লেইন করতে হয় না যে এটা? লাগবে না, এগুলো তো পরীক্ষায় আসে না। পরীক্ষায় কি আসে আমি বলবো, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। এরপরে আসি এক্সাম্পল 9 যেটা দেওয়া আছে, x less than 2 রিয়েল নাম্বার। এখন আমরা সাপোজ এখানে x এর মান 0 ধরলাম, 0 less than 2, এটা ট্রু হচ্ছে।
x এর মান 1 ধরলাম, তাও ট্রু হচ্ছে, কিন্তু 2 এর ক্ষেত্রে কি আর ট্রু হবে? না না স্যার, না 3 এর স্যার, ক্ষেত্রে হবে? না না স্যার না তাহলে আমি দেখা যাচ্ছে দুইটার ক্ষেত্রে এটা ট্রু হচ্ছে, বাট সবগুলোর ক্ষেত্রে হচ্ছে না। তার মানে এটা রেজাল্টে কি আসবে? ফলস। ফলস আসবে। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার এরপরে আসি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা বলতেছে যে আমার একটা এলিমেন্টের জন্য যদি ট্রু হয়, আমি সবগুলোকে এটাকে ট্রু বলতে পারবো। অ্যাটলিস্ট একটা ভ্যালুর জন্য যদি ট্রু হয়, এটাকে বলা হয় কিরকম? দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স ইন দ্য ডোমেইন সাচ দ্যাট পি অফ এক্স। এর অর্থ হচ্ছে যে অ্যাটলিস্ট এক্স এর একটা ভ্যালুর জন্য পি অফ এক্স যদি ট্রু হয়, আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে ট্রু বলতে পারবো। যেমন এক্স ইজ গ্রেটার দেন 3, এখানে এক্স এর মান যদি আমি 0 ধরি ফলস হবে, 1 ধরলে ফলস হবে, 2 ধরলে ফলস হবে, 3 ধরলে ফলস হবে, কিন্তু 4 ধরলে ট্রু হবে। ট্রু হবে। এরপরে যাই ধরি ট্রু হবে। তার মানে এটার রেজাল্টটা ট্রু। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে এভাবে ডিনোট করা হয়, এক্সিস্টেন্সের ই এক্স ফর পি অফ এক্স। 15 নাম্বারটা, আমি এক্স এর মান এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, এটা কি সত্য হবে? এটা কখনো কি সত্য হবে? না স্যার। না স্যার, আমি এক্স এর না মান স্যার, এটা 0 হবে না। ধরলাম, তাহলে 0 0 প্লাস 1 সত্য হবে এটা? না না স্যার স্যার। না স্যার, এক্স এর মান 1 ধরলে না ফলস। ফলস হবে। এটা কখনোই কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হবে না, তার মানে এটা ফলস। বাট একটার জন্য যদি ট্রু হইতো, আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে ট্রু বলতে পারতাম। তো এই গেল কোয়ান্টিফায়ার এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের বেসিক। এখন পরীক্ষায় কি আসে? পরীক্ষাতে আসে এই ধরনের একটা সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্সটাকে আপনাকে এক্সপ্রেস করতে হবে। যেমন এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এখন এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তার মানে আমার ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টকে আমি ভেরিয়েবল এক্স দ্বারা ডিফাইন করলাম, কারণ ওই যে বলা হয়েছে যে আমার এখানে অবশ্যই প্রেডিকেটস এর মধ্যে ভেরিয়েবল প্রেডিকেট লাগবে এবং প্রেডিকেটের সাথে কোয়ান্টিফায়ার লাগবে। এখন প্রেডিকেট যদি দরকার হয় আমার, তখন আমার অবশ্যই সাবজেক্ট লাগবে, ভেরিয়েবল লাগবে, সাবজেক্ট লাগবে। তো আমি বললাম ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস, এখানে ছিল এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস, ওখানে একটা এক্স ব্যবহার করা হয়েছে। ফর এভরি স্টুডেন্ট x in this class x has studied calculus। তাহলে এখানে স্টুডেন্টকে আমরা যদি c of x দ্বারা আমরা এটাকে ডিনোট করলাম যে c of x হচ্ছে x has studied calculus, তাহলে আমি এটাকে হচ্ছে কোয়ান্টিফায়ার এটাকে এভাবে ডিনোট করতে পারি। এখানে ax দিয়ে বোঝাচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কেন আসছে? কারণ এখানে এভরি স্টুডেন্টের কথা বলা হয়েছে। যদি অল স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট এই ধরনের ওয়ার্ড থাকে, তখন আমরা ওইটা বুঝে নিব এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। কারণ ইউনিভার্সাল মানে হচ্ছে কি, সবগুলো হইতে হবে ট্রু, মানে অল হইতে হবে, এভরি হইতে হবে। এভরি দিয়ে বোঝাচ্ছে প্রত্যেকে, একজনও বাদ যাবে না। আর যদি ফিউ, সাম এই ধরনের ওয়ার্ড থাকে, তখন আমাকে বুঝতে হবে যে এটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতেছি। তো এই ধরনের একটা সেন্টেন্স থাকলে আমাদের ওটাকে প্রেডিকেট ধরে নিতে হবে। আমরা প্রেডিকেট ধরে নিয়েছি c of x, x has studied calculus, ক্যালকুলাস c দিয়ে এটা ডিনোট করছি। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু দিয়ে এটা ডিনোট করতে পারবেন, শুধু c দিয়ে করতে হবে ব্যাপারটা এমন না। দেন অ্যানসার হচ্ছে এটা। আমরা এর পরেরটা দেখি, একটু খেয়াল করেন। সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। তাহলে এখানে হচ্ছে কি, স্টুডেন্টকে আমি x ধরলাম, তাহলে সাম স্টুডেন্ট x ইন দিস ক্লাস এন্ড x হ্যাজ ভিজিটেড মেক্সিকো। তার মানে ওই স্টুডেন্ট সবাই মেক্সিকো ভিজিট করছে। সবাই বলে নাই কিন্তু, সবাই বলে নাই তো, সাম কয়েকজন। বলছে। সাম বলছে। হ্যাঁ, তাহলে সাম বলাতে কি হবে? ex ex হবে। এক্সপোনেনশিয়াল
আর এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো, আমি এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো এটাকে এম অফ এক্স দ্বারা আমি ডিনোট করছি, তাহলে ex m of x। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটা ছিল হচ্ছে এই সেন্টেন্সগুলোর বেসিক। এবার পরীক্ষায় কিভাবে আসে আমি দেখাই। পরীক্ষায় আসে এই ধরনের, কিরকম পরীক্ষাতে এই ধরনের হচ্ছে 3টা লাইন দেয়া থাকে, এই 3টা লাইনকে এভাবে এক্সপ্রেস করতে হয়, এই 3টা হচ্ছে অ্যান্সার। আপনাদের পরীক্ষা আসলে শুধুমাত্র এই লেখাগুলো লিখলে হবে, আর কিছু লিখতে হয় না। এখন আমি দেখি এটা থেকে এটা আসলে কিভাবে আসে। প্রথমত, all lions are fierce, some lions do not drink coffee, x fierce creature do not drink coffee। এই জিনিসগুলোকে ভেঙে আমাকে প্রেডিকেট লিখতে হবে। তাহলে প্রথমে আসি x is a lion, x is a lion, এটা হচ্ছে p of x। তাহলে আমি বললাম p of x, এটা পরীক্ষায় আপনাদের লিখতে হবে, মানে আপনি নিজের থেকে এটা ধরতেছেন যে p of x হচ্ছে x is a lion। এরপর হচ্ছে ফিয়ার্স, আপনি এটাকে আর দিয়ে ডিনোট করলেন, আর অফ এক্স ইকুয়ালস টু আপনি লিখলেন এক্স ইজ ফিয়ার্স, এই যে এখানে লেখা আছে এক্স ইজ ফিয়ার্স। পি আর এরপরে ধরেন এস দিলেন, এস অফ এক্স, ওইখানে আপনি বললেন যে এখানে লায়ন্স কি ধরা হয়েছে আমাদের, লায়ন ধরছি না আমরা? জি স্যার। ডু নট ড্রিঙ্ক কফি এটা কি ধরা হয়েছে? না স্যার। তো এটাকে এস অফ এক্স দিয়ে লিখবো, এক্স ড্রিঙ্কস কফি, এক্স ড্রিঙ্কস কফি। ফিয়ার্স ক্রিয়েচার, ফিয়ার্স ধরা হয়েছে না? এই যে ফিয়ার্স, আর অফ এক্স এ ধরা হয়েছিল ফিয়ার্স। জি ধরা হয়েছে। ড্রিঙ্ক কফিটা কি ধরা হয়েছে? এস অফ এক্স দিয়ে ধরা হয়েছে, তার মানে সবগুলো চলে আসছে। এবার আসি অ্যান্সার লিখতে গিয়ে কি করব। আমাকে বলা হয়েছে অল, অল মানে এটা কি হবে? ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এবার বলছে অল লায়ন্স আর ফিয়ার্স, লায়ন সব লায়নই হচ্ছে, ফিয়ার্স মানে কি হিংসা, হিংস্র, তাই না? হিংস্র প্রাণী। তাহলে লায়ন হলেই হিংস্র প্রাণী হবে, মানে এটার ব্যাপারটা হচ্ছে ইমপ্লিকেশনের। ইফ দেন, if x is a lion then it's a fierce creature, যদি x লায়ন হয় দেন ওইটা হচ্ছে ফিয়ার্স ক্রিয়েচার হবে, হিংস্র প্রাণী হবে। এই লেখাটা আপনাদের লিখতে হবে না, এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিচ্ছি। তাহলে লায়ন্স p of x দ্বারা ডিনোট করছি আমরা, ফিয়ার্স q of x দ্বারা ডিনোট করছি, আর অল লায়ন্স আর ফিয়ার্স এটার মধ্যে ইমপ্লিকেশন সাইনটা হবে। এবং আরেকটা সহজ জিনিস আপনারা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে যে যদি ইউনিভার্সাল হয় ম্যাক্সিমাম সব টাইমই হচ্ছে ইমপ্লিকেশন হয়। বুঝছেন আমার কথাটা? স্যার সেকেন্ড আর থার্ডে আপনার ex p of x এর পরে যে কাজটা করছে এটা একটু আরেকবার বলা ভালো। কোন সেকেন্ড এবং থার্ড? এই দুইটা? জি সেকেন্ড। এটা তো এখন আলোচনা করিনি, আমি জাস্ট এটাতে আছি, এটা বুঝছেন? জি আচ্ছা এটা বুঝছি। ওকে, এবারে সেই 2 নাম্বারটা, সাম লায়ন্স, সাম থাকাতে আমি বুঝে গেছি এটা এক্সিস্টেন্সিয়াল হবে। ওকে, জি। লায়নকে কি দিয়ে ধরছিলাম? p of x, p of x, এই যে x is lion এটা p of x দ্বারা ধরা হয়েছে, তাহলে p of x দিলাম। এখানে ড্রিঙ্ক কফি ধরছিলাম আমি, কিন্তু এখানে কি দেওয়া আছে? আর নট ড্রিঙ্ক কফি। ড্রিঙ্ক কফিকে আমরা rx দিয়ে ধরছিলাম, তাহলে নট হওয়াতে এটা নট rx হবে। ঠিক আছে? জি। আর যখনই এক্সিস্টেন্সিয়াল হবে তখনই হচ্ছে এটার মধ্যে এন্ড আসবে, মানে এটাকে তখন এভাবে পড়া হয়, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান লায়ন দ্যাট ডু নট ড্রিঙ্ক কফি। এখানে বলছে সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, কিছু লায়ন ড্রিঙ্ক করে না, কফি ড্রিঙ্ক করে না, তার মানে অ্যাট লিস্ট একটা হলেও লায়ন আছে যেটা ড্রিঙ্ক কফি করে না। এরপরে থার্ড নাম্বার, সাম ফিয়ার্স ক্রিয়েচার ডু নট ড্রিঙ্ক কফি। সামের কারণে এক্সিস্টেন্সিয়াল আসছে, ফিয়ার্স ক্রিয়েচারকে আমরা কিউ অফ এক্স দ্বারা ধরছি, ডু নট ড্রিঙ্ক কফি আমরা ড্রিঙ্ক কফিকে ধরছিলাম rx, ডু নট হওয়াতে
এখানে নট হইছে এবং এখানে এক্সিস্টেন্সিয়াল হতে এন্ড হইছে। তো এখানে একটা ট্রিক্স হচ্ছে, যদি অল থাকে তাহলে আপনার এখানে সাইনটা হয় ইমপ্লিকেশন, যদি সাম হয় সাম আপনার সাইনটা হয় এন্ড। আমরা এই টাইপের আরো এক্সাম্পল আছে, যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। যেমন এই এক্সাম্পলটা দেখি, অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড। হামিং বার্ডকে ধরা হয়েছে পি অফ এক্স দিয়ে, আর রিচলি কালার্ডকে ধরা হয়েছে আর এক্স দিয়ে, নাকি এস অফ এক্স দিয়ে ধরছে। এক্স লার্জ হামিং বার্ড লিভস অন এস অফ এক্স দ্বারা ধরছে। তাহলে অল হওয়াতে এটা সাইন ব্যবহার হয়েছে, হামিং বার্ডকে পি অফ এক্স দিছে, রিচলি কালার্ডকে এস অফ এক্স দিছে, অল যেহেতু আছে তার মানে এটা হচ্ছে ইমপ্লিকেশন। স্যার এখানে লেট দিয়ে যে ডিফাইন করছে এটা কি প্রশ্নে করা থাকবে নাকি না আমরা না, নিজে? আপনাকে লিখতে হবে, পরীক্ষার খাতে আপনাকে ধরে নিতে হবে। যেমন এখানে কি কি ধরছে দেখেন, হামিং বার্ড এবং রিচলি কালার দুইটা। এরপর এখানে বলছে লার্জ বার্ড, লার্জ বার্ডকে একটা ধরছে, লিভস অন হানি এটাকে একটা ধরছে, চারটা। এখানে বলছে ডু নট লিভ অন হানি, আপনি এখানে লিভ অফ হানি ধরছেন, এখানে ডু নট দিছে মানে ওইটাকে নট। এখানে রিচলি কালার, এখানে ডাল ইন কালার। রিচলি কালার মানে উজ্জ্বল, অনেক কালারফুল, আর ডাল ইন কালার মানে দেখতে বিশ্রী লাগতেছে। আচ্ছা স্যার, এখানে সেকেন্ডটাতে নট অল কেন হয় না, মানে নো লার্জ বার্ড, এটা স্যার প্রথমটার অল যেটা আছে সেটা নেগেটিভটা বোঝাচ্ছে না, তাহলে আমি নট অল সাইনটা ইউজ করতে পারতেছি না কেন? নট অল সাইন মানে নো লার্জ বার্ডস লিভস অন হানি, এটার অপোজিট চিন্তা করলে এভাবে আসে যে অল লার্জ বার্ডস ডু নট লিভ অন হানি। স্যার অল থাকলে এখানে এই যে সেজন্য তো অল থাকে, এখানে ইউনিভার্সাল নিয়ে আসছে। লার্জ বার্ডকে কিউ এক্স ধরা হয়েছে, ইমপ্লিকেশন হয়েছে। লিভ অন হানিকে আর এক্স ধরা হয়েছে, ওটাকে নট করা হয়েছে। তার মানে এই সাইডটা কি রং এখানে যেটা দেওয়া আছে? এখানে এটার পরিবর্তে আমি এটা দিচ্ছি, এটা দিয়ে সহজে আপনি বুঝতে পারবেন। এটা একটু ডিফিকাল্ট এবং অ্যান্সার দোনোটা সঠিক, সেজন্য আমি এটা পাশে সাইড নোটে দিয়ে দিছি। বইয়ের ভিতরে এটা লেখা আছে, বাট এটাও সঠিক অ্যান্সার। বুঝছি স্যার। ওকে, এরপরে 3 নাম্বারটা, বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার, এটা সবার জন্য, সেজন্য অল। হামিং বার্ডস আর স্মল, সব হামিং বার্ডস এর জন্য, সেজন্য অল। বুঝতে পারছেন আমার কথাগুলো? একটু রেসপন্স করেন। এই ছিল প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার। এখান থেকে 3 নাম্বার বা 4 নাম্বারের একটা কোশ্চেন আসবে। এই হচ্ছে টোটাল 10 মার্কস এই সেগমেন্টে। তো আপনারা প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা হচ্ছে একসাথে বসে একটা এই স্লাইডটা করে তারপরে এটা করে, আপনি চাইলে হচ্ছে অনলাইন থেকে আরো কিছু টপিকস নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, কাছাকাছি এই রিলেটেড হচ্ছে এখানে 3 বা 4 নাম্বারের একটা কোশ্চেন থাকবে। তাহলে এতটুকুই ছিল আজকের রিভিউ ক্লাস। টোটাল 30 মার্কসের কোশ্চেন কেমন হতে পারে ওইটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা ভালো করে দেখলে পারবেন, একটু চেষ্টা করবেন ভালো করে সলভ করার জন্য, সময় দেওয়ার জন্য। মাঝখানে একদিন বন্ধ আছে, এটাকে ইউটিলাইজ করেন। আমি স্লাইডগুলো, আপডেট স্লাইডগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এবং বইয়ের পিডিএফ ভার্সন এবং অ্যান্সারও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন। কারো যদি কোনো জায়গাতে স্পেসিফিক প্রবলেম হয় আপনারা গ্রুপে ডিসকাস করতে পারেন, অনলাইনে দেখতে পারেন। তারপরে যদি প্রবলেম মনে হয় আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। আমি ফ্রি টাইমে অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিতে। সবাই ভালো থাকেন। গুড নাইট, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম।